সমাজে দুর্গন্ধ নর্দমা আছে এমন একটা জায়গার পাশে কেউই বসবাস করতে পারে না, সে ধনী গরিব, ভালো মন্দ, অফিসার কিংবা কর্মচারী যেই হোক। সমাজের বিভিন্ন জায়গায় এখন নর্দমা তৈরি হচ্ছে এবং এই দুর্গন্ধে কেউই ভালো থাকবে না। এই যে তীব্র গরম, এই তীব্র গরমও কিন্তু বিভিন্ন অপকর্মের ফল, মানে নর্দমার দুর্গন্ধের ফসল। এরপরে এই যে চাকরির পরীক্ষায় একটা উচ্ছৃঙ্খল, সারাদিন ঘুরে ফেরে, এই ধরনের একটা ছেলে বা মেয়ের চাকরির পরীক্ষায় টিকে যাচ্ছে, ওদিকে একজন ভালো শিক্ষার্থী পড়াশোনা করছে ছোটোবেলা থেকে এখনও করে, সে টিকছে না। তার মনে কতটা দুঃখ, কতটা অভিশাপ সে সমাজকে দেয়, এর ফল কি ভোগ করতে হবে না? তা কাদের জন্য এই সমস্যাগুলো হচ্ছে? একটা ধান্দাবাজ, লম্পট, বাটপার, সে যখন একটা মানুষের চাকরির পরীক্ষায় টিকাই দিতে পারতেছে, তার পা চাটতে হচ্ছে, তার সম্মান বাড়তেছে। আর যে সৎ, যে পড়াশোনা করা জ্ঞানী, তার সম্মান নাই, সে টিকছে না, তার পদে পদে তার হৃদয় খাবলে খাচ্ছে সব কিছুতে। তো এখন এই পরিস্থিতি দায়িত্ব সম্পন্ন কোনো একটা জায়গা থেকে কিন্তু এই ব্যাপারগুলো আসতেছে। যেখানে যার দায়িত্ব আছে, দায়িত্ব তাকেই দেওয়া উচিত যে আসলে পরিণাম বোঝে, যে আমি এই কাজটা করব, এই কাজটা করলে সমাজে এর পরিণামটা কি, ভবিষ্যতে এর প্রভাবটা কি হবে সমাজে। এইটুকুন বোধ বুদ্ধি যাদের নাই, তাদেরকে দায়িত্ব সম্পন্ন পদে বসিয়ে দিলে তারপরে সমাজে দুর্গন্ধ ছড়াবে নাকি সুগন্ধ ছড়াবে নাকি? একজন ধরলাম যে একজন প্রাইমারি শিক্ষক, সে সমাজে অনেক যারা পড়াশোনা করা ব্যক্তি, ভদ্র, তাদেরকে বাছাই করে নিয়ে যদি আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিটা দেই, তাহলে সে বারবার ওইভাবেই মানুষকে উৎসাহিত করবে, তার শিক্ষার্থীদের উৎসাহিত করবে যে পড়াশোনা করলে, ভদ্র হলে সহজেই তুমি একটা ভালো চাকরি পেতে পারো, একটা ভালো জীবনযাপন করতে পারো। তাহলে অটোমেটিক্যালি সমাজটা ভদ্রতার দিকে, পড়াশোনার দিকে, জ্ঞানের দিকে ঝুঁকে পড়বে। আর যদি কি হয়, আরে ভাই কিছু না করে, না পড়াশোনা করে, উচ্ছৃঙ্খলা করে, কোনো রকমে পাশ করে এক ধান্দাবাজকে ধরে চাকরি পেয়ে গেলাম, আর সে কি শিখায়? সে তখন ধান্দাবাজি শিখাবে সমাজে। সে বলবে যে আমি জ্ঞানী, আমি স্মার্ট, আমার পথ অনুসরণ করো, সমাজে স্মার্ট হতে শুরু করবে। ঢোল করতাল নিয়ে স্মার্ট হওয়া শুরু করবে, আর ঢোল পিটায় বেড়াবে নিজের ঢোল। তো এই ট্রেন্ড চালু হয়ে গেছে। দূষণ কোন পর্যায়ে পৌঁছাবে? এমন পর্যায়ে পৌঁছাবে এখানে মানে বাস করার যোগ্য বলে কিছু থাকবে না। এবং যারা এগুলো করে করে মনে করে আমি তো চলে যাব, বিদেশে চলে যাব, আরে সবে তো ভেবে কী হবে, আমার দুপুর আসলেই হলো, এটা যারা করতেছে তারাও বাঁচবে না, তাদের সমস্যাও হবে। এককভাবে কোথাও যে বসবাস করা যায় না। ঘুষ খেলে তার যে সাইড ইফেক্ট, যে কোনো জিনিস খেলে তার তো একটা ইফেক্ট আছে, ভালো ইফেক্ট হোক, খারাপ জিনিস খেলে খারাপ ইফেক্ট, ভালো জিনিস খেলে ভালো ইফেক্ট। তারপর হচ্ছে কি বলে, মানে ইফেক্ট হবেই। তা দুঃখ লাগে, হাসি লাগে, মানে কি পরিবেশে পৌঁছায় গেছে। এখন হয়তো বলতে পারেন যে আপনি মেয়া কি করেন, আপনার দায়িত্ব আপনি ঠিকমতো পালন করেন। হ্যাঁ, ওটাই বলছিলাম। নাম্বার 1, আমি যে দায়িত্ব প্রাপ্ত, সেই দায়িত্বেও যদি আমি বুঝি যে আমি অবহেলা করলে সমাজের এই ক্ষতি হবে, তাহলে অ্যাবসুলেটলি আমি যে বোঝে না তার চেয়ে আমি অবশ্যই ভালো। আমাকে অনুরোধ করলেও ভাই আমাদের ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই, তো করলেও কিন্তু যেটুকুন সুযোগ তৈরি হয়, আরে কারোই ঘুষ খাওয়ার সুযোগ নাই যদি সে মনে করে যে আমার নাই। আর যদি মনে করে যে আমার আছে, তাহলে আছে। আপনি স্থানীয় একজন বাটপার হয়ে যান, তারপরে 10 জনের কাছ থেকে চালিচাল্লা দিয়ে আপনি বললেন যে আরে ভাই প্রিলিতে টিকাই দেবো, রিটেনে টিকাই দেবো, তার জন্য 2 লাখ করে দাও। তো কারোর সঙ্গেই আপনি যোগাযোগ করলেন না, দেখা যাবে 10 জনের মধ্যে 5 জন এমনিতেই টিকছে। আপনার ওই 2 লাখের 10 লাখ লাভ, বাকি 10 লাখ ফেরত দিয়ে দিলেন। এই তো ঘুষ, এই তো বাটপাড়ি শুরু হয়ে গেল। মানে এটা তো একটা ব্যবসা, কি স্টাইলের ব্যবসা, এটাকে বোঝা যায়। এখন এই ব্যবসা করার সুযোগটা কে দিল? অবশ্যই কোনো না কোনোভাবে কেউ না কেউ এই ঘুষ দিয়ে চাকরি এভাবে দিচ্ছে। তো একজন দিচ্ছে, 100 জন ব্যবসা করছে।
এই একজনের কারণে সমাজে ইফেক্টটা কি পর্যায়ে পৌঁছায়। এখন একটা ফ্যামিলিতে একটা ছেলে বা মেয়ে কোনো কারণে বা একটা এলাকায় চাকরি পেয়ে গেল টাকা পয়সা দিয়ে, ফ্যামিলির একজন ঘুষ দিয়ে টাকা মানে চাকরি পেয়ে গেছে যে কোনোভাবে, হয়তো কেউ না কেউ তো হয়, একেবারে যে হয় না তা বলা যাবে না। ওই যে বলা হয়েছে যে কন্ট্রোল করা যাবে, যে সমাজ কি বলে রাস্তায় চাঁদাবাজি কন্ট্রোল করা যাবে, নির্মূল করা যাবে না। কথাটা অবশ্য ভালো লাগেনি, তারপরেও বাস্তবতা যেটা। এখন ওই কিছু না কিছু তো চাকরি হয়। একটা এলাকায় একটা মেয়ে বা ছেলের ঘুষ দিয়ে চাকরি হলো, সে আসলে মানে ছাত্রের ছও না ছাত্রীর ছাও না। এখন সেই পরিবারে যে আর একটা রকম অযোগ্য ফালতু ছাগল আছে, সেও দেখবে যে আমার আপু আমার ভাইয়া আমার দিদির হয়ে গেল, আমি কি করি, বাপরে বলল আমারও ঘুষ দিতে হবে। এবার সে ঘুষের কোথায় কোথায় ঘুষ দেওয়া যায়, ঘুষের পর ঘুষ দিয়ে চললো, এখানে ব্যর্থ ওখানে ব্যর্থ, তারপরও দিয়ে চলছে। এই হলো তার ব্যাপার। এরপরে আসি পুরো সমাজে অমুকের চাকরি হয়ে গেছে টাকা দিয়ে, অমুক কিসের ছাত্রী, অমুক তো কোনো ছাত্রীই ছিল না, অমুক তো ছাত্রই ছিল না, চাকরি হলো কি করে। এবার সেও ছোটা শুরু করলো। এভাবে একটা বিশৃঙ্খলা যাকে বলে, এই ট্রেন্ড তৈরি করে দেওয়া হয়েছে। আর এই ট্রেন্ডে যারা আসলে এখন মুনাফা লুটতেছে জুয়া খেলার মতো, কেউ আছে জুয়ারি, কেউ হচ্ছে অফিসার ওই পোস্টে ঢুকতে পারতেছে যারা, তাদের যে মানে জোয়ার তৈরি হয়েছে, টাকা পয়সার একটা জোয়ার। এখন আমাদের দায়িত্ব কি, মানে এই যে জনগণের মধ্যে জুয়া খেলা, এটা তো কিন্তু থাকে, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ জনগণই, মানে এখানে সবাই কিন্তু সবাই জ্ঞানী বা শিক্ষিত বা নির্লোভী নয়। তাহলে এই বিষয়টা কন্ট্রোল করে কারা? প্রশাসন বা রাষ্ট্র, যাই বলেন, মানে একটা ফোর্স তো থাকে দেশের মধ্যে, যারা যেটা অন্যায় অবিচার বিশৃঙ্খলা হবে না এগুলোকে কন্ট্রোল করার জন্য একটা ফোর্স থাকে। সে রাষ্ট্র হোক প্রশাসন হোক যাই হোক, একটা কিছু আছে তো। এখন এদের কাজটা কিন্তু এই যে এই বিশাল জনগোষ্ঠীর মধ্যে যে এক ধরনের মানে খারাপ কিছু চর্চা বা খারাপ কোনো বিষয় ছড়িয়ে পড়া, কন্ট্রোল করা, যেমন রোগ যদি ছড়িয়ে পড়ে সেই কন্ট্রোল করার দায়িত্ব কার? সেরকম একটা খারাপ চিন্তা ভাবনা দুর্গন্ধ যদি সমাজে ছড়িয়ে পড়ে, কন্ট্রোল করার দায়িত্ব কার? তাদের কাজ কিন্তু কন্ট্রোল করে। এখন তারা যদি এইটা করতে আরও হয়, কেউ করে ফেলে, তো সেই জায়গাটা হলো মূল উৎস, সেখানে হচ্ছে হাত দিতে হবে। যারা কন্ট্রোল করে তারা সেটা ঠিকমতো করছে কিনা। তারা যদি করতে পারে তাহলে এই ব্যাপারটা, এই দুর্গন্ধটা অটোমেটিক্যালি ধীরে ধীরে বার্তা পৌঁছে যাবে। দেখো, প্রাইমারিতে পরীক্ষা দিলে স্বচ্ছভাবে যে ভালো ছাত্র তার চাকরি হয়, এই বার্তাটা পৌঁছে যাবে, তখন সবাই বই পড়তে শুরু করবে। আর যখন এই কোনো রকমের বার্তাটা পৌঁছে দেওয়া যাবে যে ভাই টাকা দিলে চাকরি হয়, তাহলে টাকা দাও, এটা একটা মানে মারাত্মক ইফেক্ট, বুঝতে হবে। একটাও ঘটনা ঘটানো যাবে না 2 নম্বর ওয়েতে, এইটার বিচার আগে হতে হবে। তাহলে এমনিতেই বার্তা পৌঁছে যাবে যে এই জিনিসগুলো এমনিতে হয়, এমনিতে বলতে মেধার যোগ্যতার ভিত্তিতে হয়। এখন আপনি যত অযোগ্য অমেধাবী ফালতু বাটপাট ঢুকাবেন কোনো একটা সেক্টরে বা বিষয়ে, ততই সেক্টরটায় আবার ফালতু, একটা দুষ্ট চক্রের মতো আবার ফালতু আসবে, ফালতুগুলো আবার ফালতু কাজ করবে, আবার ফালতু কাজ করবে, এভাবে একেবারে তলানিতে ধ্বংস হয়ে এরকম গরম পড়ে 44, প্রথমে আসবে 35-36, তাও বলে শুনছিলাম যে 70 বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা, ওই যে কোন সময় 38, 37, 37 হলো আরও 10-15-20 বছর আগে, তারা রেকর্ড ছাড়ানো শুরু করছিল। এখন তো সে মানে 10-15 বছরের ব্যবধানে প্রতি বছরই 1 ডিগ্রি 2 ডিগ্রি করে আগে যাইতেছে। কোথায় যে ঠেকবে, সঠিক ইফেক্ট বা সঠিক কি বলে স্টেপ না নিলে। যেমন আমি এই রাস্তা দিয়ে যখন গাড়ি চালাই তখন কি দেখি, রাস্তার 2 সাইডে একেবারে গাছ, সুন্দর করে গাছ আছে, সেখানে এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে ঠিক ওই জায়গাটুকুনের মধ্যে অল্প একটু জায়গা হলেও সেখানে কিন্তু ঠান্ডা। আবার যেখানে একটা এত তীব্র গরমের মধ্যে যেখানে একটা ভালো মানে পাতাওয়ালা গাছ আছে, তার নিচে গিয়ে দাঁড়ালে মনে হয় যেন এসির মধ্যে দাঁড়াইছি। তা গাছ এতটাই মানে
প্রয়োজনীয় একটা বিষয়। গাছকে ভক্তি করা হয়, পূজাও করা হয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ওই বট গাছ দেখলেই পূজা করা হয়। বট গাছ তো আর কোনো খুব বেশি আমাদের কাজে লাগে না, ওটা ফলও দেয় না, কাঠও দেয় না ঠিক মতো, কিন্তু ওই বট গাছটার ব্যাপক একটা প্রভাব আছে প্রকৃতির। বট গাছের নিচে দাঁড়ায় দেখেন, তো সেটা ওই ভক্তির জোরে ওই বট গাছটা কিন্তু ওই মানে মানুষ ভক্তি করলেই কেবল ওই বট গাছটা দাঁড়িয়ে থাকতে পারে এই জায়গায় ঠাসাঠাসি। মানে একটা নৌকা মনে করেন, নৌকার মধ্যে লোক ধরে হচ্ছে 10 জন, উঠে পড়ছেন 20 জন, নৌকা ডুবে যাবে না? তা আমার এখানে জনসংখ্যার যে চাপ, ওই বট গাছের দাঁড়িয়ে থাকার তো জায়গা নাই। ভক্তির জোরে 2-4টে বট গাছ এখনও টিকে আছে। তো কোনো জিনিসকে ভক্তি করতে হয়, কোনো জিনিসকে সম্মান করতে হয়, তা নাহলে সে জিনিস থাকে না। সম্মান করাটাই তো ভুলে গেছি, কেউ কাউকে এখন আর সম্মান করে না। গাছ তো পরে, গাছ, নদী, পাহাড়, হ্যাঁ, এগুলারকে ভক্তি, এটা প্রশ্নই আসে না। পাহাড় কাটিয়ে একেবারে যেটা পবিত্র যেটা অপবিত্র সব কাটিয়ে একেবারে ধুলায় মিশাই দিচ্ছে। ফল তো পাইতেই হবে, ফল পাওয়াই লাগবে। এটা তো আমি কোটি কোটি টাকা উপার্জন করে এসি কিনে ঘরের মধ্যে বসে থাকতে পারবো না, বের হতেই হবে। আর ঘরে থাকলেও বিপদ আছে, চারপাশে গরম, আমি মাঝখানে ঠান্ডা বানায় বসে থাকলাম, শরীর টিকবে না, মনও টিকবে না, সব শেষ হয়ে যাবে। এটা সম্ভব না। তাহলে আমাদের মধ্যে ফালতু জিনিসের চর্চা বাড়ছে। আর এই পতনটা এই এই মাথার থেকে হয়েছে। মাথায় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা পরিণাম বোঝে না, পরিণাম বুঝলেও মানে না। এই ধরনের অশিক্ষিত মূর্খ ঢুকে পড়েছে। তো যাই হোক, লোভ, লালসা, অশিক্ষা, কুশিক্ষায় এই নর্দমায় পরিণত হচ্ছে দিন দিন। আমরা এখন যে করে হোক এই বিষয়গুলো বুঝতে হবে এবং ভাই নিজের থেকে ঠিক হওয়া শুরু করতে হবে। আমি একচেটিয়া কাউকে দোষ দেব না যে অমুক শ্রেণী। আমরা আলটিমেটলি 17 কোটি মানুষ, যা আমাদের সব কিছুই তাই, এভারেজ যদি হিসাব করা হয়। তা আমরা জনগণও যদি ভালো হই তাহলে ওই ভালো জায়গাটায় ভালো মানুষও যাবে, খারাপ মানে জিনিস সিস্টেমটা আবার ধীরে ধীরে ভালো হয়ে যাবে। আমরা 17 কোটি মানুষ হই বা 800 কোটি মানুষ হই পৃথিবীর, এই 800 কোটি মানুষকেই আগে যার যারটা বুঝতে হবে, তাহলে একসময় অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে আসবে। আর যখন বোঝে না, মানে কেউ সে ব্যাখ্যা তো আগেই দিলাম, জনগণ সবাই সমান বুঝবে না। যখন কেউ বোঝে না ব্যাপারটা, যেমন আমি বালি কেটে ধুধু মরুভূমি বানাই দিলাম, যেখানে কি বলে কৃষি জমি ছিল সেখানে বালি কেটে একেবারে বানাই ফেলছি পুকুর, আর এক জায়গায় বাড়ি নির্বিচারে। তো ওখানে বিবেচনার জায়গা যদি থাকতো যে ওখানে কৃষি ফার্ম নাকি কি উপকারটা হবে, নাকি গাছ আছে কি আছে, এগুলো বিবেচনা করে যখন কাজটা আমি করলাম, যদি আমি না করি তাহলে প্রশাসন এসে ওটাকে বোঝানো হবে যে বাবা এই না ওই, যে বোঝে না। আর যে বোঝে তো বোঝেই। তো সবাইকে বুঝতে হবে, কিন্তু কেউ যদি না বোঝে তাহলে দায়িত্বটা কিন্তু আবার আর একজনের উপর বর্তায়, তাকে বোঝানোর। তো যাই হোক, আমরা লোভ লালসার বলি হয়ে যাইতেছি। ভবিষ্যৎ খুব ভালো মনে হচ্ছে না। একবার তীব্র শীত, একবার তীব্র গরম, একবার করোনা। এই যে করোনার মতন মহামারী, এরকম তীব্র গরম চলতে থাকলে কোনো না কোনো একটা ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ কিন্তু শুরু হয়ে যাবে ব্যাপক হারে। ব্যালেন্স না থাকলে যা হয়, এক শ্রেণী মারা যায় আর এক শ্রেণীর উদ্ভব হয়। ঠিক আছে, তো আমরা একটা ব্যালেন্সের মধ্যে থাকি। সেই ব্যালেন্সটা যখন হয়ে যাবে, দেখা গেছে যে এক শ্রেণীর রোগ জীবাণু এগুলোর বিরুদ্ধে আমরা একটা আবহাওয়ার মধ্যে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারছি, আমরা স্টেবল। এখন যদি প্রকৃতি ভারসাম্য হারায় তাহলে নতুন কিছু আসবে, নতুন কিছুর সাথে আমাদের স্টেবল হতে হবে। তা প্রথম ধাক্কায় তো পারা যাবে না, না? তো ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ। সেই সঙ্গে সাথে আছেন এর জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি তো আর ভালো ভিডিও বানাই না, তারপরে যা বানাই হয়তো কাজে লাগে। সাথে থাকতে পারেন যদি মনে করেন। ভালো থাকুন সকলে, অনেক ধন্যবাদ।